পুরো ডাম্বুলা শহরটা দেখা যাচ্ছে। I don't know গ্রামের নাম কি। জায়গাটার নাম হচ্ছে কাটুকিচুলা। Do you like বাংলাদেশ? সে 2 মাস বাংলাদেশে ছিল। দর্শক জানেন কি, এশিয়ার বুকে এমন কিছু দেশ আছে যাদের রয়েছে দুটি রাজধানী। মালয়েশিয়ার নাম হয়তো অনেকে জানেন, কিন্তু আজ আমি এমন একটি দ্বীপরাষ্ট্রে যাচ্ছি যাদেরও রয়েছে দুটি রাজধানী, একটি প্রশাসনের জন্য, অপরটি বাণিজ্যের জন্য। আর সেই রহস্যময় সুন্দর দেশটির নাম শ্রীলঙ্কা। ওয়েলকাম টু শ্রীলঙ্কা। ভারত মহাসাগরের নীল জলের মাঝে ভেসে থাকা প্রায় 65,610 বর্গ কিলোমিটারের এই ছোট্ট দ্বীপরাষ্ট্রকে বলা হয় পার্ল অব দ্য ইন্ডিয়ান ওশান। শ্রীলঙ্কা শুধু একটি দেশ নয়, এটি যেন প্রকৃতির লুকিয়ে রাখা এক বিস্ময়। এখানে আছে নীল সমুদ্র, মেঘের ছোঁয়া পাহাড়, শত শত ঝর্ণা, সবুজ চা বাগান আর শত বছরের সমৃদ্ধ সংস্কৃতি। এই ছোট্ট দেশটিতেই আছে 8টি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আর 1300 কিলোমিটারেরও বেশি সমুদ্র উপকূল। একসময় যাদের বলা হতো দেউলিয়া রাষ্ট্র, আজ তারাই ঘুরে দাঁড়িয়ে পুরো বিশ্বকে দেখিয়ে দিয়েছে শ্রীলঙ্কাই পারে। এদেশের সবচেয়ে সুন্দর দিক শুধু প্রকৃতি নয়, এখানকার মানুষও। 14 দিনের এই যাত্রায় আমি ঘুরেছি নীল সমুদ্র, মেঘ ছোঁয়া পাহাড়, অরণ্য, নদী আর ঝর্ণার মাঝে। দেখেছি এক দ্বীপরাষ্ট্রের সৌন্দর্য, মানুষের জীবন, সংগ্রাম আর নতুন করে ঘুরে দাঁড়ানোর গল্প। তাই প্রতিটি এপিসোড শেষ পর্যন্ত দেখুন। আশা করছি শ্রীলঙ্কাকে আপনাদের সামনে এমনভাবে তুলে ধরতে পারবো, ঠিক যেভাবে আপনারা দেখতে চান, কিন্তু আগে কখনো কেউ দেখায়নি। দর্শক, দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কাতে আমার সাথে আপনাদেরও স্বাগত জানাচ্ছি। দর্শক, এর আগে কখনো একা কোথাও ঘুরতে বের হয়নি। দেশের বাইরে যাওয়া তো অনেক দূরের ব্যাপার। তাই শ্রীলঙ্কার এই যাত্রাটা শুরু হয়েছিল ভয়, জড়তা আর অসংখ্য অজানা অনুভূতি নিয়ে। সামনে কি অপেক্ষা করছে জানতাম না, তবে ভেতরে একটা অন্যরকম ভালো লাগা কাজ করছিল। আর সেই ভালো লাগাটাই সেদিন ঢাকার ব্যস্ত রাস্তা পেরিয়ে নিয়ে যাচ্ছিল এক নতুন অভিযানের দিকে। বন্ধুরা আসসালামু আলাইকুম। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে। বন্ধুরা, আজকে আমি যাচ্ছি ইন্ডিগোর ফ্লাইটে। আমার ফ্লাইট রাত 8টা 10-এ। আমি একটু আগেই চলে আসছি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য যে একটা মানুষ যদি নতুন এখানে আসে, সে যদি এয়ারপোর্টের পুরো প্রসেসটা শেষ করতে যায়, সেই স্টেপগুলো কি হতে পারে, বোর্ডিং পাস, ব্যাগেজ চেকিং ইত্যাদি যা যা আছে সব কমপ্লিট করতে পারবে একটা নিজেই। সেভাবেই আমি আপনাদের কাছে সবকিছু তুলে ধরার চেষ্টা করব। এয়ারপোর্টে প্রবেশের আগে হাতে থাকা পাসপোর্ট আর টিকিট বুকিং কপি গার্ডকে দেখিয়ে ঢুকে পড়লাম ভিতরে। প্রবেশের পরই স্ক্যান করা হলো আমাকে আর আমার ব্যাগেজ। তারপর চলে গেলাম ইন্ডিগোর কাউন্টারে বোর্ডিং পাস সংগ্রহ করতে। বোর্ডিং পাস মানে হলো প্লেনে ওঠার অনুমতিপত্র, এটাকে টিকিটও বলতে পারি। এই টিকিটেই মূলত লেখা থাকে ফ্লাইট নাম্বার, সিট নাম্বার, গেট নাম্বার সহ গুরুত্বপূর্ণ সকল তথ্য। বুকিং কপি দেখিয়ে সংগ্রহ করে নিলাম আমার বোর্ডিং পাস। সিট, টিকিট সব পেয়ে গেছি। উইন্ডো সিট চেয়েছিলাম, বললো যে এখান থেকে চেন্নাই, যেহেতু আমার একটা ট্রানজিট আছে, চেন্নাই পর্যন্ত আপাতত একটু যান, ওইখান থেকে আপনি উইন্ডো সিট পেয়ে যাবেন। সিট দিয়ে দিচ্ছে এখান থেকে। বন্ধুরা, এখন কিন্তু আমি যাচ্ছি এয়ারপোর্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটিতে, ইমিগ্রেশনে। এই যে এটা হচ্ছে আমাদের ফ্লাইট, চেকিং ওপেন আছে। শেষ করলাম। এই লাস্ট চেকিংটায় লজ্জাও লাগে, হাসিও পাই। ভিতরে যা যা আছে, এই ধরনের ঘড়ি টড়ি সবই খুলে ফেলার লাগে। একটা মজার জিনিস বলি, সেটা হচ্ছে প্লেনের সিটগুলার হিসাব কিন্তু একটু আলাদা। খেয়াল করে দেখেন, 18টা আগে লেখা ABC, অর্থাৎ A হচ্ছে শুরুতে, B C এইভাবে হিসাব। 18 কিন্তু আগে লেখা থাকে, অর্থাৎ প্লেনের টিকিট ঠিক যেভাবে থাকে 18টা আগের হিসাব, তারপর হচ্ছে ABC খুঁজতে হবে।
তো বন্ধুরা রওনা হচ্ছি সেই স্বপ্নের ভ্রমণ যাত্রায়। এখান থেকে চেন্নাই পর্যন্ত আমাদের একটা ট্রানজিট আছে, যেহেতু যেতে সময় লাগবে 2 ঘন্টা 10 মিনিটের মতো চেন্নাই পর্যন্ত। চেন্নাইয়ে 2 ঘন্টার ট্রানজিট আছে, অর্থাৎ 2 ঘন্টা আমরা ওইখানে স্টে করতে হবে। 2 ঘন্টা পরে হচ্ছে আরেকটা ইন্ডিগোরই আরেকটা ফ্লাইট আমাদেরকে নিয়ে তারপরে চলে যাবে হচ্ছে শ্রীলঙ্কাতে। তো চেন্নাই থেকে শ্রীলঙ্কা যেতে আরো প্রায় 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টার মতো সময় লাগবে। টোটাল প্রায় 6.5 থেকে 7 ঘন্টার প্রসেস আর কি। আমার যে ফ্লাইট, আমি যে ইন্ডিগোটার যে ফ্লাইটের টিকিটটা কাটছি, এটা এখান থেকে আপ ডাউন অর্থাৎ রিটার্ন এখান থেকে শ্রীলঙ্কা এবং শ্রীলঙ্কা থেকে আবার বাংলাদেশ, টোটাল কস্ট পড়ছে হচ্ছে 37,000 টাকা, 36,000 সামথিং। আরো কিছু কস্ট অ্যাড হয়ে 37,000 টাকার মতো খরচ করছে। বন্ধুরা আসেন এবার একটু আপনাদের বিমানের ওয়াশরুমটা দেখাই। খুব ছোট্ট জায়গার ভিতরে, অনেকে হয়তো জানেন, বাট যারা জানেন না তাদের জন্য ইন্টারেস্টিং হবে। এখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো বিমানের ওয়াশরুমের ডোর লক। এখন যেভাবে লাল রং দেখা যাচ্ছে তার মানে দরজাটি লক করা। লক বা আনলক করার জন্য প্রথমে হ্যান্ডেলটি নিচের দিকে টানতে হবে, তারপর ডান দিকে নিলে লক আর বাম দিকে নিলে হবে আনলক। ভেতরে কিছু নির্দেশনামূলক সাইন দেখতে পাবেন, যেগুলো মূলত ওয়াশরুম ব্যবহার করার নিয়ম বুঝিয়ে দেয়। আর বিমান আকাশে থাকলে মাঝে মাঝে ঝাঁকুনি অনুভূত হতে পারে, তাই পাশে রাখা হয়েছে 2টি হাতল ধরে ভারসাম্য রাখার জন্য। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো বেশিরভাগ সাধারণ এয়ারলাইন্সের ওয়াশরুমে পানির আলাদা ব্যবস্থা থাকে না। সেক্ষেত্রে টিস্যু ব্যবহার করতে হয়, যা পাশেই রাখা থাকে। ব্যবহার শেষে ফ্লাশ বাটনও পাশেই পাবেন, তবে খেয়াল রাখবেন টিস্যু কমোডে ফেলা যাবে না, নির্দিষ্ট বিনে ফেলতে হবে। কাজ শেষে ছোট বেসিনে হাত ধোয়ার জন্য পাবেন ট্যাপ আর হ্যান্ড ওয়াশ। ওয়েলকাম টু শ্রীলঙ্কা। বন্ধুরা অবশেষে পা রাখলাম ভারত মহাসাগরের সেই স্বপ্নের দ্বীপ শ্রীলঙ্কায়। ইমিগ্রেশনের সব কাজ শেষ করে দেশ থেকে নিয়ে আসা সিম কার্ডে এয়ারপোর্ট থেকে ঝটপট কিনে ফেললাম 20 জিবির ডাটা প্যাকটি। শ্রীলঙ্কার কলম্বো থেকে শুভ সকাল। ভোর হয়ে গেছে, কিন্তু আকাশে প্রচণ্ড মেঘ, গুড়ি গুড়ি বৃষ্টি পড়লো এতক্ষণ, যার কারণে এখনো তেমন কোনো আলোর দেখা পাইনি। আজকে ওয়েদারটা এমন হওয়াতে বের হইতেও একটু দেরি হচ্ছে। আজকের প্রথম গন্তব্য নির্ধারণ করছি নিগম্ব, খুব কাছে এয়ারপোর্টের বান্দরনায়ক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, খুব কাছেই। সেই জায়গাতে যেতে যাচ্ছি বাসে করে। টিকিট কেটে বললাম 80 টাকা দিয়ে, 80 রুপি আর কি, 80 রুপি দিয়ে নিগম্বর। বাসের ভিতরটা যদি দেখাই, এটা হচ্ছে আমার সিট। ওই আমাদের লোকালের মতোই অনেকটা একই রকম, বরং ওই ছোট ছোট এখানে 3 সিট আর 2 সিটের ইয়া। ছোটবেলায় গ্রামে যখন আগের যে বাসগুলা ছিল, সেই বাসগুলা অনেকটা এই ধরনের বাস ছিল। এটা মনে পড়তেছে, এখনো একটা বাজে নেই, একটা বাজলে ছাড়বে, এখনো প্রায় 20 মিনিটের মতো বাকি। অবশেষে এবার বলতে পারি রওনা হলাম নিগাম্বুয়া বা নিগম্বর উদ্দেশ্যে। নিগাম্বুয়া হচ্ছে সিংহলি নাম, এখানে লোকাল সবাই কিন্তু নিগাম্বুয়া না বললে চেনে না। রওনা হলাম, মোটামুটি 10 মিনিট আগে রওনা হয়েছি। 25 থেকে 30 মিনিটের মতো ম্যাক্সিমাম লাগতে পারে, যেটা বললো, দেখা যাক। সবার আগে আমার যেটা মনে হলো নাস্তা করার দরকার, নাস্তা করা হয়নি। ক্যালচন দেখি এখানে ব্রেকটার ধরনের, তারপরে দেখি কিছু পাওয়া যায় নাকি। আর দেয়ার এনি ব্রেকফাস্ট আইটেম? ও দিস ওয়ান হট ডগ বার্গার, এই ধরনের জিনিসটা আছে। লোকাল কিছু খুঁজতেছে, দেখি একটু পাইনি। আমার বান্দরনায়ক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে নিগম্বর দূরত্ব মাত্র 13 কিলোমিটার, আর রাজধানী কলম্বো থেকে প্রায় 40 কিলোমিটার। এয়ারপোর্টের খুব কাছে হওয়ায় শ্রীলঙ্কা নেমেই প্রথমের ঝটিকা গন্তব্য হিসেবে আমি বেছে নিলাম এই নিগম্বকেই।
নেগম্বো হলো শ্রীলঙ্কার পশ্চিম উপকূলে অবস্থিত সমুদ্র ঘেরা এক সুন্দর শহর, যা মূলত তার বিচ আর সি ফুড কালচারের জন্য পরিচিত। প্রায় 30 বর্গ কিলোমিটারের ছোট্ট এই উপকূলীয় শহরটি মূলত তার সমুদ্র তীর, সানসেট অ্যাটমসফিয়ার আর রিল্যাক্সড ভাইবের জন্য সবচেয়ে বেশি পরিচিত। এখানকার মানুষগুলোর মূল পেশা মূলত মাছ ধরা ও সি ফুড ব্যবসা। নেগম্বোকে কিন্তু শ্রীলঙ্কার অন্যতম বড় ফিশিং টাউন হিসেবেও ধরা হয়। খুবই লোকজন কম বলবো না, কিন্তু খুব ছিমছাম। এদের যে লোকাল কালচারটা, লোকাল পরিবেশটা বোঝা যাচ্ছে। টুরিস্ট এরিয়াগুলো তো একটু হলেও সাজানো গোছানো থাকে, সেটা টুরিস্টের জন্যই, বাট এখানে সেরকম কোনো কিছু নাই। প্রথম সকালেই এখানকার সমুদ্রের বাতাস যেন বুঝিয়ে দিল শ্রীলঙ্কার যাত্রাটা সত্যি দারুণ হতে যাচ্ছে। একবার চিন্তা করেন না, এরকম একটা পরিবেশে আমি একা, আশেপাশে কেউ নাই। মানে এইসব লোকেশনগুলো তো এই জন্যই মজা লাগে, খুঁজে বের করার সার্থকতা এখানেই। এত চমৎকার একটা পরিবেশ, সকাল সকাল, যেখানে আমি একা, খালি আশেপাশে কেউ নাই। খুঁজতে খুঁজতে চলে আসলাম। আশেপাশে কোনো শব্দ নাই, কিচ্ছু নাই, কোনো কোলাহল নাই, কোনো টুরিস্ট নাই, কোনো মানুষজন নাই, শুধুমাত্র আমি একা শ্রীলঙ্কার মতো জায়গায় এরকম একটা দ্বীপে আমি দাঁড়িয়ে এই সমুদ্র দেখছি। আমার তো ওরকম দেশপ্রেম বলার মতো কিছু নাই, তারপরে এখানে লিখলাম এটা, এত কোনো পায়ের ছাপটাপ কিছুই ছিল না, সেই জায়গায় এরকম একটু লিখে ভালো লাগতেছে। ওই সাইডে কিছু জেলে আর কি ওই জাল সেলাই করতেছে, দেখি ওনাদের সাথে একটু কথা বলা যায় কিনা। What do you call fish in the Sri Lankan language? ফারাও। ফারাও, ফিশ মিন্স ফারাও। তাই তো লোকাল জীবন। পাশে জেলেরা তাদের জাল সেলাই করছে, এখানে সময় পার করার জন্য তাস খেলছে, এখানে খাবার খাচ্ছে। আঙ্কেলও একটু আগে খাবার খেলো, ওনাদের সাথে কিছুক্ষণ গল্প করলাম। সমুদ্রের পাশেই ছিল দারুণ একটা গেস্ট হাউস আর রেস্টুরেন্ট, যেখানে থাকার পাশাপাশি খাবার আর বসে সময় কাটানোর দারুণ ব্যবস্থা ছিল। ভেতরের শান্ত পরিবেশটা দেখে আমার ইচ্ছে হলো কিছুটা সময় এখানে কাটাই। তাই তাদের সাথে কথা বলে জানতে চাইলাম কিছুক্ষণ এখানে বসে থাকা যাবে কিনা। Actually, I just want to wait here for a while. Is it possible? It's okay. It's Thank not you, matter. thank you. You can take pictures Okay. and everything. So থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওয়াও, ওই মাথা থেকে হেঁটে হেঁটে আসলাম এই পর্যন্ত। মাঝে বেশ কিছু লোকাল লোকজনের সাথে কথা হলো, তাদের আতিথেয়তা নিলাম, ভালো লাগলো। রওনা হলাম কলম্বোর উদ্দেশ্যে, যাব হচ্ছে নেগম্বো বাস স্ট্যান্ডে। ওখান থেকে কলম্বোর বাস ধরে তারপরে চলে যাব হচ্ছে কলম্বো। অ্যাকচুয়ালি কলম্বোতে স্টে করবো না, কলম্বোর থেকে আমি যাব হচ্ছে ডাম্বুলা। আজকে যেতে পারছি। কলম্বো বাস, চলে আসলাম নেগম্বো বাস স্ট্যান্ডে। এখান থেকে কলম্বোর বাস ছাড়ে। আমরা যেই টুকটুকে আসলাম, এটা ভাড়া নিয়েছে 200 টাকা, ডিস্টেন্স হচ্ছে 3 কিলোমিটার। 200 টাকা মানে এখানে 70 থেকে 80 টাকার মতো আর কি, বাংলাদেশি টাকায়। এই নেগম্বো থেকে কলম্বোর দূরত্ব 35 কিলোমিটার, যেতে সময় লাগবে 1 ঘন্টার মতো, আর ভাড়া পড়েছে 150 রুপি।
নেমে পড়লাম কলম্বোর একদম মেইন পয়েন্টে, অর্থাৎ যেখানে বাস স্ট্যান্ড কলম্বো, সেখানে নামলাম। একটা জিনিস দেখানোর জন্য একটু ব্যাকে যাচ্ছি, সেটা হচ্ছে এদের যে মার্কেটটা আছে, মানে কাঁচা বাজার, আমরা যেমন কাঁচা বাজার করি, কলম্বোর মেইন সিটিতে, মেইন শহরের একদম মেইন পয়েন্টের কাঁচা বাজারটা কেমন সেটা একটু যদি দেখাই। আমি অলরেডি কাঁচা বাজারের ভিতরে ঢুকলাম। মূলা, আনারস 500 গ্রাম 150 রুপি, 500 গ্রাম 160 রুপি। এখানে সব 500 গ্রামের। একটা মজার জিনিস দেখতেছি, সব বেশিরভাগই 500 গ্রামের। এটা 500 গ্রাম 120 টাকা। Avocado, how much? শুটকি মাছ এই সাইডে। এখান থেকে ডাম্বুলার বাসগুলো ছাড়ে এবং বিভিন্ন জায়গার বিভিন্ন নাম্বারিং করা বাস আছে, ওইগুলো ছাড়ে আর কি। 57, 44 এগুলো হচ্ছে এক একটা রুটের নাম্বার দেওয়া আর কি। ডাম্বুলার বাস খুঁজতেছে 15-এ, ওই যে 15-এ 48-এ ডাম্বুলা, এই নাম্বারটার পয়েন্টেই প্রত্যেকটা বাস রাখা আছে। মানে চমৎকার সিস্টেম, মানে খোঁজাখুঁজি করা লাগবে না, এরকম বাস রাখা আছে প্রত্যেকটা। যে 15 নাম্বার, এইখানে হচ্ছে 3টা লাইনের বাস দাঁড়ায়, একটার পর এক একটা আসে আজকে। তো এই যে ফাঁকা জায়গাটা, এখানে হচ্ছে ডাম্বুলার বাসটা থাকবে। ডাম্বুলার বাসটা চলে গেছে, আর একটা আসবে, আসলে তারপরে সেটাই যাব। তো এইটা হচ্ছে ডাম্বুলার পয়েন্ট 15। প্রায় 5 ঘন্টা সময় অতিবাহিত হওয়ার পরে নামলাম হচ্ছে ডাম্বুলাতে। একদম ফাঁকা, বৃষ্টি পড়তেছে, সারাদিন কঠিন রোদ, রোদের চোটে ঠিক মতো হাঁটাচলা করতে আর কি। তো এখন আবার একদম এখানের ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা, পাশাপাশি বৃষ্টি যেহেতু বেশি পড়তেছে। আমার হোটেল এখান থেকে 0.5 মানে 500 মিটার ডিস্টেন্সে। হোটেল খুঁজে বের করে হোটেলে উঠবো। 1100 টাকায় রুম বুকিং দিছি। এটা আসলে না দেখালে আপনাদের আমার অন্যায় করা হবে। 1100 টাকার যে হোটেল পেয়েছি, যে রুম পেয়েছি, এবং এর সাথে কিন্তু আরও সকালের ব্রেকফাস্ট সহ, এবং ব্রেকফাস্ট আমি অবশ্যই দেখাবো। ব্রেকফাস্ট যথেষ্ট ভালো মানের ব্রেকফাস্ট হয়, ওয়েলকাম ড্রিঙ্কস। পরিবেশটা যদি দেখায় হোটেলের, মানে এটা এত সুন্দর আমি আসলে ভাবিনি। আমি জানতাম যে ভালো হয়, কিন্তু এত ভালো 1100 টাকায় ব্রেকফাস্ট সহ, এবং পুরো পরিবেশটা চমৎকার একদম। কিন্তু আমি যে ডাম্বুলা সিটি, একদম সিটির সাথেই, মানে সিটিও শেষের কাছাকাছি মোমেন্টসে একদম, কিন্তু সেই হোটেলটা এত চমৎকারভাবে সাজানো গোছানো, পাশাপাশি পরিবেশ এরকম এত কিছু, এটা আমার কাছে অনেক বেশি মনে হচ্ছে। যাক, এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো পেয়েছি। এরকম এই ধরনের জিনিসগুলো আপনারা নিজেরাও খুঁজে বের করতে পারবেন। সেটার জন্য জাস্ট booking.com, যেটা booking.com-এ ঢুকে ওইখানে বিভিন্ন চার্জ দেওয়া থাকে, সব কিছু দেওয়া থাকে, কোনো আগে থেকে কোনো পেমেন্টের সিস্টেম নেই, কিছু নাই, লাগবে না। কিছু কিছু থাকে, কিছু কিছু থাকে না। তো যেগুলো থাকে না সেগুলো এরকম বুকিং দিয়ে, যেমন আজকে আমি সকালে বুকিং দিয়েছি, এখন এসে উঠে পড়লাম দিব্যি। In 200 meters, turn left. কালকে দুপুরে ভাত খেয়ে বেরোইছি, আর এই পর্যন্ত ভাত খাওয়া হয়নি। এই আজকে মানে প্রায় একদিনেরও বেশি সময় পরে হচ্ছে ভাত খাচ্ছি আর কি। পুরোপুরি ভাত না, দাও ফ্রাইড রাইস, ভাতই ধরলাম। তো আমি যেটা অর্ডার করেছি, এটা হচ্ছে একটা প্যাকেজ সিস্টেমে। প্যাকেজটা হচ্ছে 750 রুপির প্যাকেজ আর কি। তাতে আছে হচ্ছে ফ্রাইড রাইস, ড্রাই চিলি চিকেন এটাকে বলতেছে, কুনকান, এটা হচ্ছে শুটকি মাছের ভর্তা মতো মনে হচ্ছে যেটা, আর হচ্ছে সালাদ। সালাদের সাথে আবার এখানে 2টা শসা আলাদা দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে প্যাকেজ 750 রুপি। বাংলাদেশি টাকা এটার হিসাব করতে গেলে আপনার
2300 সামথিং এরকম পড়ে। খাবার কেমন জানি না, এখনো খেয়ে দেখতে হবে। আর এদের একটা জিনিস দেখলাম, এটা হচ্ছে মুরগির ঝোল সাথে দিয়ে দিচ্ছে আর কি। তো খেয়ে দেখি কি অবস্থা। বিসমিল্লাহ। শুধু ফ্রাইড রাইসটা যদি বলি অত ভালো লাগতেছে না, নর্মালি লাগার কথা না, কারণ শ্রীলঙ্কান স্টাইলের রান্না আমাদের রাইস রান্না ডিফারেন্ট একটু থাকেই। তারপরে কিছু করার নাই, আগেই জানতাম যে শ্রীলঙ্কার খাবার এরকমই হয়। এই খাবারের ভিতরে এরা কিন্তু নারকেল ইউজ করে, নারকেল তেল ইউজ করে। আমরা যেমন সয়াবিন তেল বা সরিষা তেল ইউজ করি, ওরা নারকেল তেল ইউজ করে। কিছু কিছু লোকের কাছে আবার ভালো লাগে। তো যাই হোক, মানে আমার কাছে ভালো লাগতেছে না, সারাদিন ধরে তো শুকনা খাবারই খেয়েছি, এই জন্য খাচ্ছি আর কি। যাই হোক, 750 রুপির প্যাকেজ, ধরেন আপনি 300 সামথিং, 315 টাকা। কোকটা আলাদা নিয়েছি এটা। তো বন্ধুরা, এই তো আজকে এভাবে দিন শেষ হলো। কালকে আমাদের মূল জার্নি আরো ভালোভাবে শুরু করব। সেটা কালকে থেকে আমাদের, যেহেতু আজকে অনেক লম্বা জার্নি ছিল, তো কালকে আমরা প্রথমে যাব হচ্ছে সিগিরিয়ায় আমরা 2টা পাহাড় দেখব। চেষ্টা করবো 2টা পাহাড় দেখার, যদি সম্ভব হয়। একটা হচ্ছে লায়ন রক আর একটা হচ্ছে পিদরঙ্গুলা পাহাড়। 2টার চরম কিছু ইতিহাস আছে এবং এই 2টা কিন্তু ঐতিহাসিক মানে নিদর্শনের ভিতরে পড়ে, বিশেষ করে লায়ন রকটা। তো সেগুলো এক্সপ্লোর করব, সাথে আরো কিছু দেখার চেষ্টা করব কালকে। তারপরে আবার নতুন করে প্ল্যান করবো কোথায় যাওয়া যায়। আজকে এখন পর্যন্ত কিন্তু প্ল্যান করিনি, আমি কিন্তু প্ল্যান ছাড়াই ঘুরছি, আমি আপনাদের আগেই বলেছি। সে পর্যন্ত ভালো থাকুন, আজকের মতো এখানে শেষ করছি। অবশ্যই ভালো লাগলে আমার সাথে থাকুন, আর সাথে থাকার জন্য লাইক, কমেন্ট, শেয়ার এগুলো তো দরকার আছে, সেগুলো করে ফেলুন।